সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সপ্তম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2026-এর বাংলা ফ্রি ক্লাসে। আমাকে সকলে তোমরা শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। তোমরা অনেকেই জয়েন করেছো আমাদের সাথে, অনেকে সালাম জানাচ্ছো। ওয়ালাইকুম আসসালাম সকলকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার কথা সকলে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। আমরা ক্লাসটি শুরু করব আজকে। ক্লাসটি শুরু করার আগে আমরা যেই বিষয় নিয়ে পড়তে আছি, আমরা জানি যে তোমাদের বেশিরভাগেরই আসলে ষষ্ঠ শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটা শেষ হয়ে গিয়েছে এবং হচ্ছে তোমরা এখন শীতের ছুটি কাটাচ্ছ। এই শীতের ছুটির মাঝখানে আসলে ক্লাস করতে বেশিরভাগেরই আমাদের ভালো লাগে না, কিন্তু তারপরে আমরা যদি একটু এগিয়ে থাকতে চাই অন্যদের চাইতে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে যে বই আমরা যেই পাঠ্যক্রমের মধ্যে থাকবো নেক্সট যেই আগামী একটা বছর ক্লাস 7-এ উঠছো তোমরা, তো এই ক্লাস 7-এ আমাদের পড়াশোনা সম্পর্কে কিছুটা পরিচিত হওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের যে ফ্রি ক্লাস সেটাও, এবং সঙ্গে সঙ্গে আমরা কিভাবে আগামী একটা বছর হচ্ছে তোমরা আমাদের সাথে যখন যেহেতু পড়াশোনা করবে, আমরা কিভাবে পড়াশোনাটা করব, কিংবা হচ্ছে কোন বিষয়গুলোর উপর নজর দিব, গুরুত্ব দিব, কিংবা কোন বিষয়গুলো যে কোনো ধরনের পাঠ যখন আমরা পড়ছি কোন বিষয়গুলো আমাদের জানাটা জেনে রাখাটা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ছোটখাটো আলোচনার মতো করব। বিষয়টা আজকের ক্লাসটা অনেকটা গল্পের মতোই হবে এবং হচ্ছে আমাদের খুব যে একদম সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে এমন কোনো বিষয় নেই। আমরা মূলত দুটো জিনিস আজকে দেখব। প্রথমত আমাদের আজকের ক্লাসের একটা বড় অংশ আমরা আমাদের যে কবিতা, প্রথম কবিতা আছে আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে, কবিতার নামটি হচ্ছে নতুন দেশ। এবং নতুন দেশ তোমরা যারা অলরেডি হচ্ছে ক্লাস 7-এর বইটা নাড়াচাড়া করে দেখেছো, তারা কি বলতে পারবে যে এই নতুন দেশ কবিতাটি কে লিখেছে? একটু কমেন্ট সেকশনে জানানো নতুন দেশ কবিতাটি কে লিখেছে। এবং এটার পাশাপাশি আমরা ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ গ্রামারের যে একটা টপিক, সেই টপিকটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকেই আনসার করছো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের সঠিক আনসার। নতুন দেশ যে কবিতাটি, সেই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমাদের যখন আমরা বাংলা সাহিত্যের কথা বিবেচনা করি, বাংলা সাহিত্য যখন আমরা পড়ি, তখন বাংলা সাহিত্যে কিন্তু একজন মাত্র লেখকই হচ্ছে নোবেল পেয়েছেন। এছাড়া বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় লিখে, যদিও এটার অনুদিত গ্রন্থের জন্য বাংলা ভাষায় তিনি গীতাঞ্জলি লিখেছিলেন এবং এটার যে অনুবাদ সং অফারিংস, সেই সং অফারিংস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়েছিল। তো বাংলা ভাষার প্রথিতযশা কিংবা হচ্ছে একদম খ্যাতনামা সাহিত্যিকদের যদি তালিকা করি, নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা একদম প্রথমেই চলে আসে। কিংবা আমরা যদি কাজী নজরুল কিংবা আমাদের মানে নিজেদের বেশ কিছু প্রিয় লেখক থাকে, তো তাদেরকেও যদি সামনে রাখি, রবীন্দ্রনাথকে কিন্তু আমাদের দ্বিতীয় কিংবা তৃতীয়র বাইরে নেয়ার কোনোই সুযোগ নেই। এবং হচ্ছে মোটা দাগে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের যদি সবচাইতে খ্যাতিমান লেখক কাকে বলা হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হচ্ছে সবার আগেই আসবে। তো আমরা পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নতুন দেশ কবিতাটি। এখন এই যে নতুন দেশ কবিতাটি রয়েছে, এখন একটা কবিতা তো আমাদের পাঠ্য বইয়ে থাকে, অনেকগুলো কবিতাই থাকে। তো যখন আমরা কবিতা পড়বো, কবিতার তো বেশ কিছু অংশ আমাদের বইয়ের মাঝে রয়েছে। যেমন আমাদের শুরুতেই হচ্ছে আমরা দেখতে পাই যে কবিতাটা হচ্ছে মেইন টেক্সটটা হচ্ছে আমরা পাই বইয়ের যে কবিতা পদ্য অংশটা হচ্ছে বইয়ের প্রথমেই থাকে। তারপরে থাকে হচ্ছে শব্দার্থ অংশ থাকে, লেখক পরিচিতি অংশ থাকে অর্থাৎ কবি পরিচিতি অংশ থাকে, এবং পাঠ পরিচিতি অংশ থাকে। তো তাহলে এই যে কবিতাটা যখন আমরা পড়ছি, কোন অংশটা আমাদের প্রথমে পড়া উচিত, কিংবা কোন অংশটা আমাদের গুরুত্ব দিয়ে পড়া উচিত, কিংবা কোন অংশটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি না বুঝি বা কিংবা না জানি যে আমরা যেই টেক্সটটা পড়ছি সেই টেক্সটের কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমাদের পড়াটা মোটামুটি বৃথাই চলে যাবে বলা যায়। তো এই কারণে আজ যে কোনো কবিতা পড়ার ক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করাটা খুবই জরুরি। এবং এই সিকোয়েন্সে সবার আগে যে জিনিসটা আমাদের জানা জরুরি সেটা হচ্ছে
কবিতাটি কে লিখেছেন সেই মানুষটির সম্পর্কে কিছু তথ্য আমাদের জানাটা জরুরি। যেমন আমাদের আজকের যে নতুন দেশ কবিতাটি আমরা পড়তে যাচ্ছি, এই কবিতাটি লিখেছেন, তোমরা অনেকেই আনসার দিয়েছো যে নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি পরিচিতি সেটা হচ্ছে আমরা জানবো। তো অনেকে আমার পরিচয় জানতে চেয়েছো, তো আমি হচ্ছে এস এম আরিফ মাহতাব হৃদয়, তোমরা নাম দেখতেই পাচ্ছ, এবং হচ্ছে এস এম আরিফ মাহতাব হৃদয়। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, এবং আমার পড়াশোনা প্রায় শেষ, আমার অনার্স শেষ। আমি মাস্টার্স করছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আবারও আমরা ক্লাসে ব্যাক করছি। তো প্রথমেই নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তো তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এই যে বইয়ের একটা পাঠের শুরুতেই হচ্ছে এই জীবনীতে বা হচ্ছে কবি পরিচিতিতে এত এত তথ্য দিয়ে দেয়া হয়, তো এই তথ্যগুলো পড়ে আসলে লাভ কি? তথ্যগুলো পড়ার আসলে প্রয়োজনীয়তা রয়েছে। কেন? কারণ হচ্ছে যখন একটা পাঠ আমরা যখন পড়ছি, একজন লেখকের লেখন শৈলী কিংবা লেখার যে প্যাটার্ন সেটা কিন্তু খুব বহুলাংশে ডিপেন্ড করছে আমাদের যেই জীবন তিনি যাপন করেছেন, অর্থাৎ একজন লেখকের জন্ম কোথায় হয়েছে, তিনি কোথায় বেড়ে উঠেছেন, তিনি কোথায় পড়াশোনা করেছেন, কিংবা তার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কি কি, এগুলো যখন আমরা জানতে পারবো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন যেই লেখাগুলো লিখছেন সেই লেখাগুলো কেন তিনি এভাবে লিখছেন। যেমন ধরো আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, কাজী নজরুল ইসলামের জীবন দেখলে আমরা বুঝতে পারবো যে তিনি খুবই সংগ্রামী জীবন যাপন করে বড় হয়েছেন। তার ছোটবেলায় তিনি বাবা মাকে হারিয়েছিলেন এবং পরবর্তীতে হচ্ছে তাকে একা একাই নিজের জীবিকা নির্বাহ করতে হয়। এবং এই যে মানুষ যখন হচ্ছে ধরো দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা কি করে, তারা প্রতিবাদ করে। তো এই জন্য আমরা কাজী নজরুল ইসলামের লেখনীতেও কিন্তু দেখব প্রতিবাদী যে লেখা কিংবা প্রতিবাদী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরগুলো কিন্তু কাজী নজরুলের লেখায়, যে কারণে আমরা তাকে বলছি বিদ্রোহী কবি। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে বাস্তবতা সেটা কিন্তু ভিন্ন। তিনি মোটামুটি সচ্ছল পরিবারে বেড়ে উঠেছেন কিংবা জন্মগ্রহণ করেছিলেন। তো এই কারণে পরবর্তীতে যখন তিনি তার যেহেতু তিনি জমিদারি সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যেতেন, তো সেই অঞ্চলে গিয়ে গিয়ে বাংলার যে প্রকৃতি কিংবা হচ্ছে নতুনকে জানা, নতুন দেশকে দেখা বা নতুন একটা জায়গা দেখা, কিংবা হচ্ছে আমাদের আমাদের মানুষের যে আরো মহত্তর যেই আইডিওলজি কিংবা আদর্শগত যে চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো হচ্ছে তিনি করতেন। তো এই কারণে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনী, সেই জীবনীর কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন একভাবে লিখছেন, আবার কাজী নজরুল ইসলাম কেন আরেকভাবে হচ্ছে তিনি লিখছেন। তাহলে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীর দিকে একটু তাকাই, তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বেশ কিছু তথ্য আমাদের স্ক্রিনে আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, এবং এটাকে যদি আমরা খ্রিস্টাব্দে কনভার্ট করি তাহলে সেটা হবে 7ই মে 1861 খ্রিস্টাব্দে। তাহলে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ এবং 7ই মে 1861 খ্রিস্টাব্দ। এখানে তারিখগুলো যখন আমরা দেখব, আমরা দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছি যে 60-এর ঘরে 1268 আর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে তিনি হচ্ছেন জন্মগ্রহণ করেন। এবং আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসে, আমাদের কিন্তু দেখা যায় যে প্রশ্ন কিন্তু দুটো জায়গা থেকে আসছে, যে কখনো কখনো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় জানতে চাওয়া হয়, আবার কখনো কখনো কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সেটাও কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে অন্য লেখকের ক্ষেত্রে বা আমাদের বইয়ের অন্য যেই সকল লেখক রয়েছে তাদের জন্মসাল কিংবা জন্ম তারিখ আমাদের পরীক্ষায় খুব একটা না আসলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং জন্ম তারিখ থেকে কিন্তু পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষাতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন কলকাতার
জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, অর্থাৎ কলকাতার জোড়াসাঁকো নামক একটা স্থান, সেই স্থানের ঠাকুর পরিবারে অর্থাৎ ঠাকুর বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। শৈশব কিংবা পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা তাকাই, তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেনি। তার মানে কি তিনি অশিক্ষিত ছিলেন? এরকমটাও না যে তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও তার কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে অনেক গৃহ শিক্ষক ছিল, যারা হচ্ছে বাড়িতে এসে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়িয়ে যেতেন। তো এই গৃহ শিক্ষকদের কাছে তিনি নিজে নিজে বা হচ্ছে একান্তে শিক্ষা গ্রহণ করেন। কিন্তু তিনি বিদ্যালয়ে যে আনুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ আমরা এখন যেরকম শিখি যে আমরা কোনো একটা স্কুলে যাই, স্কুলে গিয়ে পড়াশোনা করি, তো ওই ধরনের পড়াশোনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো কন্টিনিউ করেনি। তিনি অনেকগুলো স্কুলে ভর্তি হয়েছিলেন, তিনি বিলেতেও গিয়েছিলেন, বিলেত বলতে তিনি লন্ডনেও গিয়েছিলেন। তো এই লন্ডনে গিয়েও হচ্ছে তিনি তার যে লেখাপড়া সেটা শেষ করতে পারেনি। কিন্তু তিনি হচ্ছেন বেশ কিছু প্রথিতযশা গৃহশিক্ষকদের কাছে তিনি বাড়িতে বসেই বেশ কিছু পাঠ লাভ তিনি করেছেন, এবং এইটার কারণেই তার যে বুদ্ধিবৃত্তিক বিকাশ সেটা হচ্ছে হয়েছে। বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ আমরা যদি এটা পার হয়ে এসেছি, বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দের পার্থক্য হচ্ছে বাংলা সালের যে তারিখ গণনা সেটাকে বলে বঙ্গাব্দ, এবং ইংরেজি সালের যে তারিখ গণনা সেটাকে বলে খ্রিস্টাব্দ। ইংরেজি ক্যালেন্ডার যেটা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যেটা শুরু হয়েছে, আর বাংলা ক্যালেন্ডারের চালু হয়েছে সম্রাট আকবর হচ্ছে বাংলা ক্যালেন্ডার চালু করেছে। তো এরপরে যে প্রশ্নটা তোমরা করছো সকলে কমেন্ট বক্সে, পিতামহ কি, আসছি পিতামহ কি আসছি, তার আগে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কে ছিলেন। পিতা মানে বাবা। পিতা শব্দ অর্থ বাবা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সারদা দেবী। মায়ের নাম থেকে খুব একটা প্রশ্ন আসে না, পিতার নাম থেকে প্রশ্ন আসে, পিতামহের নাম থেকেও প্রশ্ন আসে। তো পিতামহ, পিতামহ শব্দের অর্থ হচ্ছে দাদা। আমরা যাকে বলি দাদা তাকে সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতে বলে হচ্ছে পিতামহ। সংস্কৃত থেকে তৎসম শব্দ থেকে যেই ভাষাটা আসছে, পিতামহ মানে হচ্ছে দাদা, আর মাতামহ মানে হচ্ছে নানা। তাহলে তোমরা যারা যারা হচ্ছে প্রশ্ন করছিলে পিতামহ মানে কি, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়েছো, যে পিতামহ শব্দের অর্থ হচ্ছে দাদা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো এখানে দুইটা বিষয় লক্ষণীয়, তার পিতার নাম যেরকম মহর্ষি, সেরকম তার দাদার নাম হচ্ছে প্রিন্স। এই মহর্ষি এবং হচ্ছে প্রিন্স দুটোই কিন্তু দুটো উপাধি, অর্থাৎ তাদের যে প্রকৃত নাম সেখানে কিন্তু এই দুটো জিনিস ছিল না। পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যেহেতু সাধুদের মতো অনেক আশ্রম পরিচালনা করতেন এবং হচ্ছে ঋষিদের মতো জীবনযাপন করতেন, তো এই কারণে তাকে মহর্ষি উপাধি দেওয়া হয়। এবং পরবর্তীতে দ্বারকানাথ ঠাকুর যেহেতু ইংরেজদের সাথে অনেক ব্যবসা বাণিজ্য করতেন, তো ব্রিটিশরা খুশি হয়ে তাকে প্রিন্স বলে ডাকতো। তো সেখান থেকে তার দাদার নাম হয়ে যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য রচনা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প গ্রন্থ রয়েছে, এই যে গল্প গ্রন্থটির নাম হচ্ছে গল্প গুচ্ছ। এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে গল্পগুচ্ছতে কয়টি ছোট গল্প রয়েছে। সেই কয়টি ছোট গল্প রয়েছে সেটা হচ্ছে 95টি ছোট গল্প হচ্ছে আমাদের গল্পগুচ্ছতে রয়েছে। আর শৈশব শব্দের অর্থ হচ্ছে ছোটবেলা, আমাদের বাল্যকালটাকে আমরা বলি শৈশব। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ, গল্পের গ্রন্থের নাম হচ্ছে গল্পগুচ্ছ, যেই গল্পগুচ্ছে হচ্ছে 95টি আলাদা আলাদা ছোট গল্প একসাথে হচ্ছে রাখা হয়েছে। তো এই প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ মানে কবিতার বই। তার যে কয়টা, তার অনেকগুলো কবিতার বই হচ্ছে বের হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা। তো এই কয়েকটা হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতার বই। এবং এটার বাইরেও যেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় বেশি আসে, যেহেতু তোমরাও হচ্ছে কিছুটা ছোট বয়সে, তো এই কারণে তোমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে যে ছোটদের জন্য লেখা তার উল্লেখযোগ্য কবিতার বই কি কি। তো একটি হচ্ছে শিশু, আরেকটি হচ্ছে শিশু ভোলানাথ খাপছাড়া। তো এই কটা হচ্ছে ছোটদের জন্য লেখা তার কবিতার বই।
এরপরে উপন্যাস। উপন্যাস হচ্ছে বড় আকারের গ্রন্থ বা হচ্ছে আমাদের জীবনের কাহিনীর বিভিন্ন প্লট যেখানে থাকে। তো তার লেখা বেশ কিছু উপন্যাস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি উপন্যাস যেটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে একটি চোখের বালি আর একটি হচ্ছে শেষের কবিতা। তো এই ক্ষেত্রে একটু আমাদের সতর্ক থাকাটা প্রয়োজন, এবং এটা তোমরা এখন তো ক্লাস 7-এ রয়েছো, সেখান থেকে তোমরা ভবিষ্যতে 8, 9, 10, 11, 12 এবং কিংবা ভার্সিটি কিংবা চাকরির ক্ষেত্রেও যদি তোমরা পরীক্ষা দিতে চাও, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। এবং সেক্ষেত্রে ধরো অপশন এ তে রয়েছে মানসী, অপশন বি তে রয়েছে সোনার তরী, অপশন সি তে রয়েছে চিত্রা, আর অপশন ডি তে রয়েছে শেষের কবিতা। তো তাহলে এই যে শেষের কবিতা নামটা, এই উপন্যাসের নামের মধ্যে যদিও হচ্ছে কবিতা কথাটা লেখা রয়েছে, কিন্তু আমাদের এই শেষের কবিতাটা কিন্তু কোনো কবিতার বই না, এটা হচ্ছে একটি উপন্যাসের নাম। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়, যে শেষের কবিতা যদিও এটার নামের মধ্যেই কবিতা রয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো কবিতার বইয়ের নাম না, এটা হচ্ছে একটি উপন্যাসের নাম। এরপরে আমরা দেখছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনগুলো। নাটক বলতে আমরা জানি যেটা হচ্ছে আমরা অভিনয় করে দেখাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখযোগ্য নাটক হচ্ছে রক্ত করবী আর হচ্ছে বিসর্জন। করবী হচ্ছে একটা ফুলের নাম এবং এটা লাল রঙের ফুল, তো রক্তকরবী মনে হচ্ছে টকটকে লাল রঙের একটা ফুলকে হচ্ছে রক্তকরবী বলা হয়, তো সেখান থেকে এটার নামকরণ করা হয়েছে। আর বিসর্জন, বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক। তোমরা হচ্ছে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের দুর্গাপুজোর দশম দিনকে আমরা বলি বিজয়া দশমী, যেখানে হচ্ছে ঠাকুরকে বিসর্জন করা হয়, তো এখান থেকে এই বিসর্জন নামটা এসেছে। এবং এছাড়াও ছোটদের জন্য তার বিভিন্ন রচনার সংকলন হচ্ছে কৈশোরক। এবং এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের জন্য ছোটদের রচনার সংকলনের নাম কি, সেটা হচ্ছে কৈশোরক। কৈশোরক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটদের জন্য, আমরা নামের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কৈশোর বা কিশোর থেকেই নামটা এসেছে। পরবর্তীতে তার বিশেষ অর্জন কি কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সবচেয়ে বড় যে অর্জনটা আমরা প্রথমেই বলছিলাম যে নোবেল পুরস্কার তিনি লাভ করেন 1913 সালে। এবং কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি নামক একটা কাব্যগ্রন্থ, যেই কাব্যগ্রন্থটাকে ইংরেজিতে সং অফারিংস নামে হচ্ছে ট্রান্সলেট কিংবা অনুবাদ করা হয়। এবং এই যে গীতাঞ্জলি কাব্যের যে ইংরেজি ভার্সনটা সং অফারিংস, সেটার জন্যই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখা জরুরি যে এই সং অফারিংস কিংবা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পুরো এশিয়া মহাদেশের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে আমাদের এই প্রশ্নটাও যদি আসে যে এশিয়া মহাদেশে সাহিত্যে কে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান, সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আর যে বিশেষ তথ্য আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, তিনি হচ্ছেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক, অভিনেতা। অর্থাৎ একজন মানুষের পক্ষে যত ধরনের গুণ থাকা সম্ভব সবগুলো গুণই মোটামুটি তার মধ্যে ছিল। এবং তার যে বিশেষ অবদান, তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা। অর্থাৎ তার আগে অনেকেই ছোট গল্প লেখার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের ছোট গল্প লেখার যে নিয়ম কানুন কিংবা ছোট গল্প লেখার যে প্যাটার্ন, সেগুলো হচ্ছে তিনি ফলো করতে পারেননি। তো এই জন্য আমরা তাকে বলছি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। এবং শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো দুটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। এবং তার মৃত্যু হয়েছিল 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে, অর্থাৎ যেটাকে আমরা খ্রিস্টাব্দে বলছি 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেঁচে ছিলেন মোট 80 বছর। আমরা একটু আগে তার জন্ম দেখেছি যে তিনি জন্মগ্রহণ করেছেন 1268, তো এর সাথে যদি আমরা 80 বছর যোগ করি 1348 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন। 25শে বৈশাখ জন্ম, 22শে শ্রাবণ তার মৃত্যু, আবার 7ই মে 1861 খ্রিস্টাব্দে হচ্ছে তার জন্ম হয়েছিল। এর সাথে 80 যোগ করলে 1941 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে 7ই মের কাছাকাছি 2 মাস পর 7ই
অগাস্টে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এরপরে আমাদের কবি পরিচিতিটা পড়ার পরে আমাদের যেই অংশে আমাদের যাওয়া উচিত, যে আমরা মূল পাঠে যাওয়ার আগে আমাদের শব্দার্থ অংশটা একটু ভালো মতো দেখা উচিত। কারণ যদি হচ্ছে আমাদের কোনো শব্দের অর্থ না জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মূল কবিতাটা বুঝতে অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে এই যে আমাদের পাঠ্য বইয়ে যে নতুন দেশ যে কবিতাটি রয়েছে সেটার শব্দার্থ যেগুলো রয়েছে, তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ হচ্ছে ভাটা। আমরা সকলেই জানি জোয়ার এবং ভাটা নামে দুটো জিনিস রয়েছে, এবং জোয়ার ভাটা হয় চাঁদ এবং সূর্য এই দুটোর শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলা হয় হচ্ছে ভাটা। তাহলে ভাটা জিনিসটা কি? ভাটা হচ্ছে চাঁদ কিংবা সূর্যের আকর্ষণে পৃথিবীর যে জলভাগ রয়েছে, সেই জলভাগে পানির যে ওঠানামা সেটাকে আমরা বলছি, যখন নেমে যায়, জল যখন কমে যায়, তখন আমরা সেটাকে বলছি ভাটা। আপিস, আপিস হচ্ছে অফিস শব্দের একটা কথ্য রূপ। আমরা যে কথা কথা অফিস বলি, এটাকে অনেকে আপিস বলে সম্বোধন করে, তো সেটা এখানে বলা হয়েছে। আর এর বাইরে যে অতিরিক্ত কিছু শব্দের অর্থ আমাদের জেনে রাখা প্রয়োজন, যেমন নাইতে, নাইতে মানে কি? নাইতে মানে হচ্ছে গোসল করতে যাওয়া বা স্নান করতে যাওয়া, তো স্নান করাকে বলা হচ্ছে নাইতে। আবার ভাটা, ভাটা তো আমরা একটু আগেই জানলাম, সূর্যের প্রভাবে নদীর পানি কমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা। নগর শব্দের অর্থ আমরা জানি শহর, আর স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, যে আমার যে স্বাদ সেটাকে আমরা বলছি আমার যে ইচ্ছা সেটা। আর এরপরে আমরা মূল যেই টেক্সটটা যাব, টেক্সটটা যাওয়ার আগে আমাদের এই যে কবিতাটা আসলে কিসের উপরে বা কি নিয়ে লেখা সেটা সম্পর্কে আমরা যদি জানি, কবিতার সম্পর্কে যদি কিছু তথ্য আমরা জানি, যে আমাদের কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ যে গ্রন্থটি রয়েছে, সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় আসে, যে আর কবিতাটি যেই এই কবিতাটি বা উল্লেখযোগ্য যেই কবিতাটি আমাদের সিলেবাসে রয়েছে, সেই কবিতাটি আর ওই লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই প্রশ্নটি আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তো এই ক্ষেত্রে আমাদের যেই কবিতায় আমরা পড়ছি না কেন, সেই কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজপাঠ যে গ্রন্থটি রয়েছে, সেই সহজপাঠ গ্রন্থের প্রথম ভাগ যেটা, সেই প্রথম ভাগ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তো এরপরে কবিতার মূল কথা কি? শিশু মনের যে অজানাকে জানার যে সীমাহীন কৌতূহল, তো এই অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার যে অপার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে আমাদের কবিতার মূল উপজীব্য। শুরুতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমরা যখন মূল কবিতাটা পড়ব তখন আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। সারসংক্ষেপ দেখার আগে আমরা মূল কবিতাটিতে চলে যাই। তো আমরা লাইন বাই লাইন পুরো কবিতাটি হচ্ছে তোমাদের কাছে ব্যাখ্যা করব। তো প্রথমে যে আমরা যদি কবিতার প্রথম চরণটা দেখি, প্রথম স্তবকটা দেখি, যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। তো তাহলে নদীর ঘাটের কাছে, অর্থাৎ লেখক একটা শিশুর মতো বা একটা কিশোর, সে হচ্ছে নদীর ঘাটের কাছে, যেহেতু সে গ্রামে বসবাস করছে, গ্রামের যে নদীর ঘাটে সে হচ্ছে স্নান করতে গিয়েছিল, এবং স্নান করতে গিয়ে সে দেখে যে ঘাটের কাছে একটা নৌকা বাঁধা আছে, এবং আমরা জানি যে পানিতে যখন নৌকা বাঁধা থাকে, নৌকাটা দুলতে থাকে, এবং নৌকার যে দোলার অবস্থা, সেই দোলার অবস্থাটাকে বলছে যে জলের ঢেউয়ে নৌকাটা হচ্ছে, কবির দেখে মনে হচ্ছে নৌকাটা যেন নাচছে। এরপরে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো, কোথায় চলে ভাটার টানে। তো লেখক কিংবা কবি হচ্ছে গিয়ে দেখছে যে যেই নৌকাটাকে সে আগে হচ্ছে ঘাটে বাঁধা অবস্থায় দেখতো, সেটাকে সে দেখছে যে নৌকাটা হচ্ছে মাঝ নদীতে হচ্ছে চলছে, এবং সে হচ্ছে কোনো এক জায়গায় ভাটার টানে হচ্ছে চলে যাচ্ছে। অর্থাৎ ভাটার টানে আমরা জানি জোয়ার এবং ভাটা হলে নদীর স্রোত বিভিন্ন দুই বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। তো ভাটার টানে হচ্ছে সে উল্টো দিকে বা অন্য কোনো দিকে হচ্ছে নৌকাটা
চলে যাচ্ছে। তো এই যে নৌকাটা যাওয়া সেটাকে বলছে যে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, নৌকাটা হচ্ছে মাঝ নদীতে রয়েছে এবং মাঝ নদীতে ভাটার টানে টানে নৌকাটা চলে যাচ্ছে। এরপরে যে লাইনগুলো রয়েছে, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। অর্থাৎ লেখক যেই নৌকোটা হচ্ছে যাচ্ছে ভাটার টানে, সেটা দেখে হচ্ছে মানে লেখক তো হচ্ছে ওই নদীর ঘাটেই পড়ে রয়েছে, সে তো কোথাও যাচ্ছে না। এবং এই যে নৌকাটা যেই বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবে মানুষকে, সেই অঞ্চলগুলো আসলে কিরকম দেখতে, সেখানে কি হয়, এই সম্পর্কেও তো লেখকের কোনো কিছু জানা নাই। তো এই যে অজানা যে একটা বিষয়, সেই অজানা দেশে, যেই দেশের লেখক কখনো যায়নি, যেই দেশে কবি কখনো যায়নি, সেই দেশের মানুষগুলো কিরকম, কিংবা সেই দেশের মানুষের সংস্কৃতি কিরকম, তারা কিভাবে বেঁচে থাকে, এই বিষয় নিয়ে একটা কৌতূহল হচ্ছে এই লাইনগুলোর দ্বারা প্রকাশ পেয়েছে। এরপরে, থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে যাই নতুন নগর বনে। তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস, যে প্রথমত বলছে যে থাকি ঘরের কোণে, অর্থাৎ লেখক যেহেতু বা কবি যেহেতু গ্রামে বসবাস করছে, কিংবা তার যেহেতু অন্য কোথাও কোথাও ভ্রমণ করার সুযোগ হয়ে ওঠেনি কখনো, তো এই কারণে লেখকের বা কবির মনের একটা ইচ্ছা জাগে যে সেও যেন এই যে নৌকাটা যেই রকম নদীতে ভেসে চলেছে, সেও যেন ভেসে কোনো একটা নতুন নগর, নগর কিংবা বন, নগর শব্দের অর্থ হচ্ছে শহর, নতুন কোনো শহর কিংবা নতুন কোনো বনে যেন লেখক যায়, যেখানে লেখক আগে কখনো যায়নি। অর্থাৎ নতুন একটা জায়গায় তার যে যাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। এরপরে, দূর সাগরের পানে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। তো এই যে দূর সাগরের পানে, যে অনেক দূরে যে সাগর রয়েছে, সেই সাগরের পাড়ে কিংবা জলের ধারে, আমরা জানি তোমাদের মধ্যে যারা কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে গিয়েছো তারা দেখতে পাবে যে এই সাগরের তীরে কিন্তু নারিকেল গাছ অনেক বেশি হয়, কিংবা সেন্ট মার্টিনের আগের নাম কিন্তু ছিল নারিকেল জিঞ্জিরা। তো এই যে নারিকেলের বন, সেটা কিন্তু সাগরের তীরেই হচ্ছে গড়ে ওঠে। তো এই জন্য বলছে যে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, যে সাগরের পাড়ে যে জল রয়েছে তার ধারে নারিকেলের বন হচ্ছে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে। এরপরে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। অর্থাৎ পাহাড় চূড়া, আমরা যখন হচ্ছে শীতকালে, তোমরা উত্তরবঙ্গে যারা আছো তারা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া মাঝে মাঝে আমাদের উত্তরবঙ্গ থেকে শীতকালে দেখা যায়। তো এই যে পাহাড়, কিংবা তোমরা যারা পাহাড়ে বেড়াতে গিয়েছো কখনো, তখন তোমরা দেখবে যে নীল আকাশের দূরে হচ্ছে বড় বড় পাহাড়ের মতো দেখা যায়। এবং এই যে দূর থেকে যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। তো নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজছে এবং বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া, অর্থাৎ আমরা জানি যে হিমালয় কিংবা এভারেস্ট জয় করা কত কত কঠিন। যে আমরা যখন এই ধরনের, যেহেতু অনেক উঁচুর দিকে থাকে, তো যত উচ্চতা, যত পাহাড়ের উচ্চতা যত বেড়ে যায়, তত কিন্তু সেই জায়গাটা ঠান্ডা হতে থাকে, শীতল হতে থাকে, এবং শীতল হতে তো ওখানে একসময় বরফ পড়ে, এবং এই বরফ ভেঙে কিন্তু পাহাড়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য একটা কাজ। তো এটাই বলছে যে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়াটা কেউ সাধারণত পারে না। এরপরে বলছে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। অর্থাৎ এই যে যে অজানা বনগুলো আমরা কখনো দেখিনি, কিংবা আমাদের দেশেই কিন্তু সুন্দরবন রয়েছে, তো এই সুন্দরবনে কিন্তু বেশ কিছু ফুল কিংবা ফলের গাছ রয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি, কিংবা অনেক নতুন নতুন পশু রয়েছে যাদেরকে আমরা সচরাচর দেখতে পাই না। এই পশুরাও কিন্তু এই বনের ভেতর দলে দলে বেড়াতে থাকে। তো কত রাতের শেষে, আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। অর্থাৎ লেখক, কবি হচ্ছে মানে তার শিশু মনের যে সরল প্রশ্ন, বলছে যে অনেক রাতের শেষেই তো অনেক নৌকো ভেসে যাচ্ছে,
তো বাবা হচ্ছে প্রত্যেকদিন অফিসে যায়, এবং অফিসে যাওয়ার আমরা জানি যে এই কাজকর্ম করা বা চাকরি বাকরি করা তো কিছুটা বোরিং একটা কাজ। তো এই কাজটা না করে বাবা কেন হচ্ছে নতুন নতুন দেশ ঘুরে বেড়ায় না? বাবা যদি নতুন নতুন দেশ ঘুরে বেড়াতো তাহলে হয়তো কবি বা লেখক নিজেও হচ্ছে বাবার সাথে হচ্ছে এই ধরনের নতুন নতুন জায়গায় গিয়ে ঘুরে বেড়াতে পারতো। তো সেখান থেকে লেখক তার যে শিশু মন কিংবা সরল মন দিয়ে প্রশ্ন করছে যে এই যে রাতের বেলা যে নৌকোগুলো যে ভেসে যাচ্ছে, সো এই নৌকোগুলো ভেসে তার বাবা তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে না কেন, বা হচ্ছে নতুন নতুন দেশে তাকে নিয়ে যাচ্ছে না কেন? অর্থাৎ তার যে নতুন একটা দেশ কিংবা নতুন একটা জায়গা, নতুন মানুষজন কিংবা নতুন পশু পাখি, নতুন গাছপালা, তো এই নতুন বা অজানা জিনিসকে জানার যে আগ্রহ, সেই আগ্রহটাই কিন্তু আমাদের এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং এই আগ্রহ প্রকাশের মাধ্যম হিসেবে কবি বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক বেশ কিছু অনুষঙ্গ হচ্ছে এখানে হাজির করেছেন, যেটা আমরা এই কবিতা জুড়ে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কবিতাটা দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে আমাদের লেখক পরিচিতি, শব্দার্থ কি রয়েছে, এবং হচ্ছে পরবর্তীতে রয়েছে আমাদের যে কবিতার যে পুরো অংশ সেটা আমরা দেখলাম। আমরা আবার যদি একটু পাঠ পরিচিতি অংশটা যাই, যেহেতু আমাদের এখন কবিতাটা পড়া হয়ে গিয়েছে, এখন যদি আমরা দেখি যে কবিতায় মূল কথাটা কি, শিশু মনের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষাই এই কবিতার মূল উপজীব্য। তোমাদের অনেকে প্রশ্ন করছিলে অপার শব্দের অর্থ কি। অপার মানে হচ্ছে অনেক আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা বা তীব্র ইচ্ছা, সেটাকে এই তীব্রতাকেই বলা হচ্ছে অপার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন হচ্ছে এই কবিতাটার মূল ভাবটা আসলে কি, এবং সারসংক্ষেপ আমরা অলরেডি জেনেছি। তো এখন তোমাদের জন্য রয়েছে একটি কুইজ। তো আমাদের আজকের লেকচারের প্রথম যে কুইজটা, সেটা হচ্ছে আমরা ওপেন করে দিচ্ছি। তো তোমরা সকলে আনসার করো যে এটার রাইট আনসার কি। আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আছে, নৌকোগুলো কখন ভেসে যায়? অপশন এ তে রয়েছে দিনের শুরুতে, অপশন বি তে রয়েছে রাতের শেষে, আর অপশন সি তে রয়েছে ভোরবেলা, আর অপশন ডি তে রয়েছে সকালবেলা। তো এই চারটার মধ্যে রাইট আনসার তোমরা হচ্ছে জানিয়ে দাও। অনেকে উত্তর করছো। কে? তো আমাদের যে প্রশ্নটি ছিল, নৌকাগুলো কখন ভেসে যায়, দিনের শুরু, রাতের শেষে, ভোরবেলায় নাকি সকালবেলায়? ওকে, তাহলে আমরা কুইজের ক্ষেত্রে তোমাদের অপশন এ তে কিছু আনসার করেছো, এন্ড হচ্ছে সবচেয়ে বেশি যে আনসারটা করেছো তোমরা সেটা হচ্ছে অপশন বি, রাতের শেষে, এবং রাতের শেষে হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের কুইজে সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে মুয়াজ। সে হচ্ছে প্রথম হয়েছে সবচাইতে কম সময়ে, এবং আরো সাহিবা, আলভেনা, শাহরিয়ার, তালহা, তাওসিফ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো এবং তোমাদের সকলকে হচ্ছে অভিনন্দন। আমরা প্রথম কুইজের আনসার দেখলাম। এরপরে আমাদের জন্য রয়েছে আরেকটি কুইজ। আমরা 2 নম্বর কুইজে দেখতে পাচ্ছি যে জোয়ার ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে নিচের কোন তিনটি জিনিসের, বা নিচের কোন জিনিসগুলোর? পৃথিবীর কোনো সম্পৃক্ততা রয়েছে জোয়ার ভাটার সাথে, চাঁদের বা চন্দ্রের কোনো সম্পৃক্ততা রয়েছে, নাকি সূর্যের কোনো সম্পৃক্ততা রয়েছে? তো এই তিনটি জিনিসের মধ্যে জোয়ার ভাটার সাথে কোন তিনটি জিনিসের হচ্ছে কোন জিনিসগুলোর হচ্ছে সংশ্লিষ্টতা বা সম্পর্ক রয়েছে? তো সেটা হচ্ছে তোমরা উত্তর করো। তো আমাদের অপশনের মধ্যে অপশন এ তে রয়েছে 1 এবং 2, অর্থাৎ পৃথিবী এবং চন্দ্র। অপশন বি তে রয়েছে 2 and 3, চন্দ্র এবং সূর্য। অপশন সি তে রয়েছে 1 and 3, পৃথিবী এবং সূর্য। এবং অপশন ডি তে রয়েছে 1, 2, 3, অর্থাৎ সবগুলোই। তো 2 নাম্বার কুইজের আনসার তোমরা জানিয়ে দাও।
সঠিক উত্তর কোনটা হবে তোমরা জানিয়ে দাও। আচ্ছা, পৃথিবী, চন্দ্র, সূর্য, তো এই তিনটির মধ্যে কোনগুলোর সাথে জোয়ার ভাটার সম্পৃক্ততা রয়েছে? এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে মাথায় রাখা ভালো যে আমরা যদিও দেখেছি যে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আনসার করার আগে। তো জোয়ার ভাটা কেন হয় এটা যদি আমাদের প্রশ্নে আসতো তাহলে কিন্তু আমাদের আনসার হতো যে চাঁদ কিংবা সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু জানতে চেয়েছে জোয়ার ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে কার। এখন চাঁদ এবং সূর্য এই দুটো আকর্ষণ করছে, কিন্তু আকর্ষণের যে প্রভাব সেটা যদি পৃথিবীতে না আসে তাহলে কি জোয়ার ভাটা হবে কখনো? কিংবা এই যে পৃথিবীর সাথে যে জলভাগ রয়েছে, তো সেই জলভাগেই কিন্তু কি হয়, জোয়ার ভাটা হয়। অর্থাৎ আমাদের যেহেতু জানতে চাওয়া হয়েছে জোয়ার ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে কিনা, সম্পৃক্ততা শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ হচ্ছে জোয়ার ভাটার সাথে কোনো ধরনের সম্পর্ক রয়েছে কিনা। জোয়ার ভাটার সাথে চাঁদ এবং সূর্যের তো সম্পর্ক রয়েছে আমরা জানি, কারণ হচ্ছে চাঁদ এবং সূর্যের আকর্ষণের প্রভাবেই জোয়ার ভাটা হয়। কিন্তু এই যে আকর্ষণের যে বলটা, সেই বলটা পড়ছে কোথায়, পৃথিবীতে। তাহলে পৃথিবীরও কি জোয়ার ভাটার সাথে সম্পর্ক আছে নাকি নেই, কি মনে হয় তোমাদের? আমরা সঠিক উত্তরটা দেখি। জোয়ার ভাটার সাথে সম্পৃক্ততা রয়েছে কিসের? পৃথিবী, চন্দ্র, সূর্য। তো আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, যে পৃথিবী, চন্দ্র, সূর্য তিনটিরই কিন্তু সম্পৃক্ততা রয়েছে জোয়ার ভাটার সাথে। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়েছো সালমান খান, সাহিবা, নূর, মাহদি, আফিফা। তো তোমরা সকলেই সঠিক উত্তর দিয়েছো, আর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তোমাদের সকলকে অভিনন্দন। ওকে, তো আমরা আবারও হচ্ছে ফেরত যাচ্ছি ক্লাসে। তো এরপর আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তো কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমাদের যেগুলো এই পাঠ থেকে আসতে পারে পরীক্ষায়। তো শুরুতেই দেখো যে সাগর পাড়ে সারি বেঁধে কি দাঁড়িয়ে আছে। তো আমরা কবিতাটি পড়েছি, আমরা জানি যে সাগর পাড়ে সারি বেঁধে কি থাকে। আমাদের অপশন এতে রয়েছে নতুন নগর, পাহাড় চূড়া, নতুন পশু, নারিকেল বন। তো আমরা জানি নতুন নগর আমরা অজানাকে দেখতে হচ্ছে নৌকো করে যাওয়ার কথা বলেছে। পাহাড় চূড়া হচ্ছে মেঘের নীল আকাশের মধ্যে সাজে। নতুন পশু বনের মধ্যে থাকে। তো আমাদের অপশন ডি যেটা নারিকেল বন, তো সাগর পাড়ে সারি বেঁধে হচ্ছে নারিকেল বন দাঁড়িয়ে থাকে। তো আমরা জানি নারিকেল গাছ সাগরের পাড়েই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো অপশন প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নারিকেল বন। এরপর নতুন দেশ কবিতাটি সহজ পাঠের কোন ভাগ থেকে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে সাধারণত প্রশ্ন আসে যে নতুন দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে উত্তর হতো সহজ পাঠ। এখন কিন্তু আরো ভেতর থেকে প্রশ্ন আসে যে নতুন দেশ কবিতাটি সহজ পাঠের কোন ভাগ থেকে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে সহজ পাঠের প্রথম ভাগ থেকে হচ্ছে নতুন দেশ কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নতুন দেশ কবিতাটি সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে জলের ধারে কি দাঁড়িয়ে আছে। তো আমরা আবারও জানি যে জলের ধারে, সাগর পাড়ে জলের ধারে কি দাঁড়িয়ে থাকে, নারিকেল বন দাঁড়িয়ে থাকে। তো জলের ধারে হচ্ছে নারিকেল বন দাঁড়িয়ে আছে। এরপরে আমাদের যেই আরেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই যে একটা উদ্দীপক দিয়ে দেয়া হয়, উদ্দীপকের সাথে রিলেট করে আমাদের হচ্ছে উত্তর করতে হয়। তো আমরা যদি উদ্দীপকটি দেখি যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা আরেকটি কবিতা। তো এই কবিতাটি পড়ার পর আমরা যদি পরের প্রশ্নগুলোর উত্তর দেই যে উদ্দীপকের সঙ্গে নতুন দেশ কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ। ক নাম্বার অপশনে রয়েছে সীমাহীন কৌতূহল, খতে রয়েছে প্রকৃতির রহস্য,
গতে রয়েছে অজানাকে জানা, আর ঘতে রয়েছে অপার আকাঙ্ক্ষা। তাহলে আমরা জানি এই কবিতাটির মূল ভাব ছিল কি, অজানাকে জানা। এবং আমাদের এই উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে লেখক যেহেতু তার আশেপাশের ছোটখাটো জিনিসগুলোকেই, মানে অজানা জিনিসগুলোকেই জানতে পারেনি, তো সেই বিষয়টাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এটা হচ্ছে অজানাকে যে জানা সেই দিকটির দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আবার উক্ত দিকটি নতুন দেশ কবিতার কোন অংশে প্রতিফলিত হয়েছে? কতে রয়েছে জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, খতে রয়েছে থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে, গতে রয়েছে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, ঘতে রয়েছে দূর সাগরের পারে জলের ধারে ধারে। তো আমরা প্রথমেই দেখতে পেয়েছি যে অজানাকে জানাটা হচ্ছে আমাদের এই কবিতা দুটোরই মূল উপজীব্য। তো সেই ক্ষেত্রে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, তো এই ক্ষেত্রেও কিন্তু অজানাকে জানার যে বিষয়টা সেটাই দিকেই হচ্ছে গুরুত্ব দেয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, তো এটা হচ্ছে কি অজানাকে জানার যে বিষয়, তো ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা যদি আমাদের এতক্ষণ আমরা দেখছিলাম এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সাধারণত, তো এরপরে আমাদের কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন বা সিকিউ, সৃজনশীল প্রশ্ন কিন্তু পরীক্ষায় উত্তর করতে হয়। তো যেই জ্ঞানমূলক প্রশ্ন আমাদের যেগুলো এই পাঠ থেকে আসতে পারে, তো আমরা জানি নীল আকাশের মাঝে কি সাজে। তো নীল আকাশের মাঝে কি সাজে? আমরা জানি নীল আকাশের মাঝে হচ্ছে পাহাড় সাজে বা পাহাড় চূড়া সাজে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। তো কয়ের সঠিক উত্তর হচ্ছে পাহাড় চূড়া। জলের ঢেউয়ে কি নাচে? তো আমরা প্রথমেই দেখতে পেয়েছি জলের ঢেউয়ে হচ্ছে নৌকা নাচে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে জলের ঢেউয়ে কি নাচে? নৌকা। আর নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি যে নতুন দেশ যে কবিতাটি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ যে গ্রন্থটি রয়েছে, সেই সহজ পাঠ গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। তো এরপরে যদি অনুধাবনমূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যেমন ধরো কোন ধরনের প্রশ্ন অনুধাবনমূলক, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো আসে সাধারণত, প্রথমে আমরা দেখতে পাচ্ছি থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে। এখন আমাদের সৃজনশীল লেখার বেশ কিছু নিয়ম আছে, আমরা এটা আমাদের যখন কোর্স করবো আমরা আরো বিস্তারিত জানবো। বাট আজকে ক্লাসের জন্য আমরা যখন ছোট করে যদি বলি যে অনুধাবনমূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের দুটো আলাদা প্যারা করতে হয়। তো প্রথম প্যারাতে আমাদের প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা এক লাইনে বা এক বাক্যের মধ্যে পুরো আনসারটা হচ্ছে লিখতে হয়, এবং দ্বিতীয় প্যারাতে যেটা জানতে চেয়েছে সেটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারায় লিখতে হয়। তো এই ক্ষেত্রে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে? তো থাকি ঘরের কোণে বলতে যে পৃথিবী থেকে বিমুখ হয়ে বা পৃথিবীকে না দেখে আত্মকেন্দ্রিক হয়ে বসবাস করা বা নিজের মতো জীবনযাপন, বা হচ্ছে কুয়োর ব্যাং হয়ে, কিংবা হচ্ছে একটা যে সীমাবদ্ধ দৃষ্টি সম্পন্ন যে জীবনযাপন, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে যে থাকি ঘরের কোণে দ্বারা বোঝানো হয়েছে। 2 নম্বর যে প্রশ্নটা, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। তো এখানেও যেটা বোঝানো হয়েছে যে অজানা যে দেশগুলো সেখানকার মানুষের জীবনযাত্রা কিরকম, কিংবা জীবনের প্রতি যে কৌতূহল লেখকের, সেই কৌতূহলই হচ্ছে দ্বিতীয় যেই উক্তি সেটার দ্বারা হচ্ছে প্রকাশ পেয়েছে। এবং 3 নম্বর যে প্রশ্নটা আমরা দেখছি, ভাটা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ভাটা মানে হচ্ছে আমরা জানি যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে যখন সমুদ্র কিংবা নদীতে জল কমে যায় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ভাটা। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? আমাদের সাধারণত একটা চিত্র বা একটা হচ্ছে গল্প বা একটা হচ্ছে উদ্দীপক আমাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং ওটার সাথে আমাদের কবিতার কি সম্পর্ক রয়েছে, সাদৃশ্য রয়েছে নাকি বৈসাদৃশ্য রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে নিরূপণ করতে বলা হয়। তাহলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন যদি আমরা একটা দেখি,
যে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। আমরা একটু আগে সেন্ট মার্টিনের কথা বলছিলাম। তো সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ। তো দেখো যে সমুদ্রের ধারে সবসময় নারিকেল গাছও থাকে। মাছ ধরার বড় বড় নৌকা, ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, নীলাভ মানে নীল রঙের, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশে পাখি হয়ে উড়ে বেড়াতে। তাহলে এখান থেকে গ নাম্বার অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নটা, 3 নাম্বারের যে প্রশ্ন আমাদের আসে সৃজনশীলের ক্ষেত্রে, তো এই 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে হৃদিতার যে সেন্ট মার্টিন দেখা দৃশ্য, সেখানে নতুন দেশ কবিতায় চিত্রিত অজানাকে জানা কিংবা হচ্ছে অজানাকে জানার জন্য যে সীমাহীন কৌতূহল, সেই দিকটি হচ্ছে এখানে প্রকাশিত হয়েছে। এবং 4 নম্বরে যে, এবং এটাকে কিন্তু আমাদের প্রথমে উদ্দীপকের কোন কোন অংশ আমাদের নতুন দেশ কবিতার সাথে মিলে, সেটা কিন্তু আমাদের আলাদা প্যারা করে করে ব্যাখ্যা করতে হবে। এবং 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করে। তো আমরা বুঝতে পারছি যে উক্তিটি যথার্থ, এবং এক্ষেত্রেও কিন্তু আমরা যখন লিখবো আমাদের প্রথম লাইনটা হবে যে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে, উক্তিটি যথার্থ। এবং এর পরে গিয়ে আমরা ব্যাখ্যা করব যে উক্তিটি কেন যথার্থ, এবং সেক্ষেত্রে আমরা প্রথমে উদ্দীপকের যে বিষয়গুলো নতুন দেশ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারাতে লিখব। তৃতীয় প্যারাতে লিখব যে পাঠ্য বইয়ের কোন বিষয়গুলো অর্থাৎ নতুন দেশ কবিতার কোন বিষয়গুলো উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ, এবং সবশেষে একটা উপসংহার হচ্ছে আমরা টানবো। তাহলে এখন হচ্ছে আমরা প্রথম পত্রের একটি কবিতা নতুন দেশ কবিতাটা আমরা পড়ে ফেললাম, এবং এখন আমরা হচ্ছে ধ্বনি এবং বর্ণ, আমাদের ধ্বনি এবং বর্ণ যেই ব্যাকরণের যে টপিকটা আমরা আজকে পড়ব, সেই সম্পর্কে আমরা ছোট্ট করে কিছু আলোচনা করব। খুবই যে জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, বিশেষ করে তোমাদের যেহেতু ব্যাকরণের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নটাই বেশি আসে, তো কোন বিষয়গুলো আমাদের এমসিকিউ এর জন্য অবশ্যই মনে রাখতে হবে, কিংবা কোন বিষয়গুলো আমাদের প্রথম যে পাঠ রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো শুরুতেই ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণ যখন আমরা পড়ব, পড়ার শুরুর ক্ষেত্রে আমাদের ভাষা জিনিসটা কি সেই সম্পর্কে একটা ধারণা প্রয়োজন। তো ভাষা জিনিসটা কি? ভাষা হচ্ছে আমরা যেই যেই মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ভাষা। এবং ভাষার ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে ধ্বনি। অর্থাৎ আমরা যখন মনের ভাব প্রকাশ করি একে অন্যের সাথে, সবচাইতে ছোট্ট যেই জিনিসটি করে আমরা হচ্ছে মনের ভাবটা প্রকাশ করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে ধ্বনি। এবং ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। তাহলে এক্ষেত্রে আমরা দুটি হচ্ছে উপাদান পাচ্ছি, একটা হচ্ছে ধ্বনি আর একটা হচ্ছে বাক্য। যেমন ধ্বনি, আমরা যখন একজনকে ডাকছি এই, তো এই যে শব্দটা বলে আমরা ডাকছি এই কিংবা আয়, তো এই যে এই আ কিংবা ও, এগুলো কিন্তু এক একটা ধ্বনি। এগুলো কিন্তু আলাদা কোনো শব্দ কিংবা হচ্ছে শব্দ হিসেবে আমরা ব্যবহার করছি না। কিন্তু আমরা যখন বলি এই তুমি এদিকে আসো কিংবা ওদিকে যাস না, তখন কি বলছি? আমরা এক একটা বাক্য বলছি। তো আমাদের ভাষা বা মনের ভাব প্রকাশের যে মাধ্যম ভাষা, সেই ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট যেই উপাদানটি ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করি, সেটাকে আমরা বলছি ধ্বনি। এবং সবচেয়ে বড় যে উপাদানটি ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করি, সেটাকে আমরা বলছি বাক্য। এরপরে মানুষের বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। তো এক্ষেত্রে বাকযন্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাকযন্ত্র জিনিসটা কি? বাকযন্ত্র হচ্ছে আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে যেই সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আমরা আওয়াজ করি বা কথা বলি বা হচ্ছে ধ্বনি সৃষ্টি করি, সেই সকল অঙ্গ প্রত্যঙ্গে বলা হয় বাকযন্ত্র। যেমন আমরা মুখ দিয়ে কথা বলছি, আমরা আমাদের যেই
প্রথমে যে ধ্বনি সেটা হচ্ছে ফুসফুস থেকে হচ্ছে বাতাস হচ্ছে বের হয় এবং সেই ফুসফুসতারিত বাতাস আমাদের মুখের বিভিন্ন জায়গায় হচ্ছে বাধা পায়, যেই জায়গায় বাধা পায় সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ধ্বনি হচ্ছে সৃষ্টি হয়। তো এই যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন ধরনের ধ্বনি আমরা সৃষ্টি করছি সেটাকে বলা হয় হচ্ছে বাকযন্ত্র। তো ভাষাকে বিশ্লেষণ করলে চারটা মৌলিক উপাদান পাওয়া যায়, সেটা হচ্ছে ধ্বনি, কয়েকটা ধ্বনি মিলে হয় হচ্ছে শব্দ, কয়েকটা শব্দ মিলে হয় হচ্ছে বাক্য, এবং এই বাক্যটার একটা অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা বাক্য বলতে পারি না। এবং মানুষের যে কথা সেটা হচ্ছে অর্থযুক্ত কিছু ধ্বনি। আমরা জানি যে আমাদের কথা হচ্ছে, আমরা বিভিন্ন ধ্বনি হচ্ছে আমাদের কথার মাধ্যমে প্রকাশ করি, এবং এই যে ধ্বনিগুলো আমরা প্রকাশ করছি সবগুলোই হচ্ছে কি অর্থযুক্ত, অর্থাৎ এদের কিছু অর্থ রয়েছে। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ কিংবা আওয়াজকেই ধ্বনি বলা হয়। তো এটাও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে ধরো আমরা বিভিন্ন ধরনের আওয়াজ করি কিন্তু সব আওয়াজই কিন্তু ধ্বনি না। তো ধ্বনি হওয়ার জন্য সেটাকে কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজ হচ্ছে হতে হয়, এবং ধ্বনি হচ্ছে ভাষার মূল ভিত্তি। অর্থাৎ আমরা যদি ধ্বনি উৎপাদন করতে না পারতাম আমরা কিন্তু কথা বলতে পারতাম না। তো এই যে শব্দ যে সৃষ্টি করার যে প্রক্রিয়া এবং এর মধ্যে দিয়ে যে ধ্বনি সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের ভাষাকে গড়ে তুলছে। তাহলে আমরা যদি ধ্বনিকে সংজ্ঞায়ন করি যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। তো অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ বলতে যেটাকে আর ভাঙা যায় না, অর্থাৎ আমরা যখন একটা বাক্য বলছি বাক্যকে ভাঙলে আমরা পাই হচ্ছে শব্দ, শব্দকে ভাঙলে আমরা পাই হচ্ছে অক্ষর, অক্ষরকে ভাঙলে আমরা পাই হচ্ছে ধ্বনি। তো ধ্বনিকে আমরা আর ভাঙতে পারি না। তো এই যেই ধ্বনিটাকে আমরা আর ভাঙতে পারছি না, যে মৌলিক যে ক্ষুদ্রতম অংশ সেটাকে হচ্ছে আমরা ধ্বনি বলছি। ধ্বনির শ্রেণী বিভাগ কি কি? তো আমরা জানি যে ধ্বনি সাধারণত যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু ব্যাকরণ এবং ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলে। তো এই যে পারিভাষিক অর্থ অর্থাৎ হচ্ছে আমাদের যে বাংলা যে ব্যাকরণ সেটা হচ্ছে ইংরেজি গ্রামার থেকে আসা। তো এই যে গ্রামারের যে বাংলা যে শব্দ দিয়ে আমরা গ্রামারটাকে বুঝি সেটাকে আমরা বলছি পরিভাষা। তো তাহলে এই যে ধ্বনি, ধ্বনি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এই যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এই দুটো ভাগেই হচ্ছে ধ্বনিকে ভাগ করা হয়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ধ্বনি এবং বর্ণ, আমরা যদি আরো বলি যে ধ্বনির কাকে বলে সেটা আমরা একটু আগে দেখলাম, এখন বর্ণ কাকে বলে। তো আমরা তো জানি আমাদের বেশ কিছু ধ্বনি আমরা বাকযন্ত্রের সাহায্যে বা আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে রয়েছে আমাদের সেইগুলো ব্যবহার করে আমরা হচ্ছে ধ্বনি উৎপাদন করছি। এখন এই ধ্বনিগুলো তো আমাদের কথ্য ভাষায় বা আমরা খালি মুখে বলছি, কিন্তু এইগুলোকে লিখে প্রকাশ করার জন্য আমরা বেশ কিছু সংকেত কিংবা কিছু প্রতীক বা চিহ্ন হচ্ছে আমরা ব্যবহার করি। যেমন এই যে আমরা লেখাগুলো পড়ছি বোর্ডে, আমি তো মুখে কথা বলছি, যেমন আমি কোনো ভাষার ধ্বনিগুলো, এখন ক এর যে ধ্বনিটা, ক উচ্চারণ করার সময় যেই ধরনের ধ্বনি আমরা উচ্চারণ করছি সেটা লিখতে যে এরকম হবে, যে এই কটা যে হচ্ছে এরকম হবে। তো এটা তো হচ্ছে একটা প্রতীক, যে আমরা যেই ধ্বনিটা উচ্চারণ করছি সেটাকে আমরা কোন চিহ্ন বা কোন সংকেত বা কোন প্রতীক দিয়ে আমরা প্রকাশ করব সেটাকে আমরা বলছি হচ্ছে বর্ণ। অর্থাৎ যেই প্রতীকের সাহায্যে আমরা আমাদের উচ্চারিত ধ্বনিগুলোকে প্রকাশ করছি সেটাকে আমরা বলছি বর্ণ। এবং বাংলায় অ আ ক খ বিভিন্ন ধরনের প্রতীক রয়েছে এবং প্রত্যেকটি ধ্বনি প্রতীক বা হচ্ছে বর্ণ। এবং কোনো ভাষার যে যতগুলো বর্ণ রয়েছে, যতগুলো প্রতীক রয়েছে বিভিন্ন ধ্বনিকে প্রকাশ করার, সেই সবগুলোকে সুনির্দিষ্ট যে সাজানো ক্রম সেটাকে আমরা বলছি বর্ণমালা। অর্থাৎ বাংলা ভাষার যে 50টির মতো বর্ণ রয়েছে, আমরা জানি 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ। তো এই 50টি বর্ণের ক্রমানুসারে যে সাজানো শব্দ সেটাকে আমরা বলছি বর্ণমালা। এবং ধ্বনি যেমন দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, তেমনি এদের লিখিত প্রতীক অর্থাৎ এই যে বর্ণ সেটাও হচ্ছে দুই প্রকার, এবং সেটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো স্বরধ্বনি এবং স্বরবর্ণের মধ্যে যেই সকল ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে তাকে বলে হয়
স্বরধ্বনি অর্থাৎ আমাদের আমরা যখন কোনো শব্দ কোনো ধ্বনি উচ্চারণ করছি তখন আমাদের যেই ফুসফুস তাড়িত বাতাস বা ফুসফুস থেকে বের হওয়া বাতাস সেটা যখন আমাদের মুখের কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় না এবং হচ্ছে আমরা অন্য কোনো আহ, ধ্বনির সাহায্য ছাড়াই যেগুলোকে উচ্চারণ করতে পারি সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। এবং এই স্বরধ্বনি যেই সকল প্রতীকের দ্বারা বা যেই সকল লিখিত রূপের দ্বারা প্রকাশ পায় সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। যেমন স্বরেও, স্বরেয়া, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও এবং ও। তো এই সব মিলিয়ে বাংলা ভাষায় মোট 11টি স্বরবর্ণ রয়েছে। তো এরপরে ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ কিংবা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় আমাদের মুখের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় সেগুলোকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। এবং এই ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যে লিখিত রূপগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, অর্থাৎ ধ্বনি উচ্চারণের যে প্রতীক সেগুলোকে আমরা বলছি বর্ণ। তো এই যে বর্ণ, তো এই যে ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেই বর্ণ রয়েছে সেটাকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। তো যেমন বাংলা ভাষায় মোট ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বর্ণ রয়েছে। তো আমরা ধ্বনি এবং বর্ণের যে প্রাথমিক আলোচনাটা করলাম যে, এবং আমরা জানতে পারলাম যে ভাষার ক্ষেত্রে প্রথমেই ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি কি, ধ্বনি থেকে বর্ণ কি, বাক্য কি, কিংবা ভাষার মূল ভিত্তি কি, কিংবা ধ্বনির শ্রেণীবিভাগ যে কয় ভাগে ধ্বনিকে ভাগ করা হয়, স্বরবর্ণ কি, ব্যঞ্জনবর্ণ কি, বর্ণমালা কি, কিংবা হচ্ছে স্বরবর্ণের মধ্যে কি কি রয়েছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কি কি রয়েছে। টোটাল ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টা, স্বরবর্ণ রয়েছে 11টা। তো সবকিছু জানলাম। আর একজন প্রশ্ন করেছে শাস্ত্র কি। শাস্ত্র হচ্ছে কোনো পাঠ পড়ার যে নিয়ম বা হচ্ছে যেই মেথোডোলজি কিংবা হচ্ছে ধরো কোনো জ্ঞানের বা জ্ঞান প্রকাশ করার যে মাধ্যম সেটাকে আমরা বলছি শাস্ত্র। তো যে কোনো জ্ঞানের যে চর্চা সেই চর্চাটাকে আমরা হচ্ছে শাস্ত্র বলি। তো ব্যাকরণ এক ধরনের জ্ঞান এবং এই কারণে ব্যাকরণকে একটা শাস্ত্র বলা হয়। তো এখান থেকে আমরা ব্যাকরণের যে অংশটা আলোচনা করলাম সেখান থেকে আমাদের আজকের লাস্ট কুইজ, যে কুইজ 1, আমাদের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি। খুবই সহজ একটা প্রশ্ন। তো বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? অপশন এ তে রয়েছে 11টি, অপশন বি তে রয়েছে 39টি, অপশন সি তে রয়েছে 50টি এবং অপশন ডি তে রয়েছে 32টি। তাহলে বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? আমরা জানি বাংলা ভাষায় মোট বর্ণ, তোমরা কুইজটার আনসার দিয়ে দাও। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? অনেকে বি দাগাচ্ছ। আমরা জানি 11টা স্বরবর্ণ রয়েছে, 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। তাহলে মোট বর্ণ আসলে কয়টি বাংলা ভাষায়? তো এটার উত্তর কি হতে পারে তোমরা জানিয়ে দাও। আচ্ছা, মোটামুটি অনেকে উত্তর করে ফেলেছো। তাহলে আমরা যদি দেখি যে বাংলা ভাষার মোট বর্ণ কয়টি, এটার সঠিক উত্তর কি? আমরা খুবই ইজি একটি প্রশ্ন, যে বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে অপশন সি 50টি। এবং সবার আগে সবচেয়ে কম সময়ে উত্তর করেছো মুয়াজ। মুয়াজকে অভিনন্দন। এবং মুয়াজের পাশাপাশি তুহাইফা, জাওয়াদ, নাহিয়ান, তাসিন, সাব্বির আর অনেকেই সঠিক উত্তর করেছো। তোমাদের সকলকেই অভিনন্দন। যে তোমরা লিডার বোর্ড দেখতে পাচ্ছ, যে তোমাদের সকলকে হচ্ছে অভিনন্দন সঠিক উত্তর করার জন্য। তো এরপরে আমরা যদি দেখি আরো কি ধরনের প্রশ্ন আমাদের এই টপিকটা থেকে আসতে পারে। যেমন ধরো যেহেতু আমাদের ব্যাকরণ থেকে সাধারণত এমসিকিউ ভিত্তিক প্রশ্নই আসে, ধ্বনি উৎপাদনের মূল উৎস কোনটি? অপশন এ তে রয়েছে পেট, অপশন বি তে রয়েছে নাসিক্য, অপশন সি তে রয়েছে ফুসফুস, অপশন ডি তে রয়েছে মুখ গহ্বর। তো আমরা জানি বাকযন্ত্রের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মুখ রয়েছে, দাঁত রয়েছে, তালু রয়েছে, জিহ্বা রয়েছে,
কিন্তু এই যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে আমাদের ধ্বনির উচ্চারণের যে উৎস, অর্থাৎ যেখান থেকে বাতাসগুলো নির্গত হয় বা বাতাস বের হয়ে আসে মুখ দিয়ে, সেটাকে আমরা বলছি ফুসফুস। তাহলে ধ্বনি উৎপাদনের মূল উৎস কি? তোমরা যারা সি উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক, যে ধ্বনি উৎপাদনের মূল উৎস হচ্ছে ফুসফুস। এরপরে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? অপশন এ তে রয়েছে ধ্বনি, অপশন বি তে রয়েছে বর্ণ, অপশন সি তে রয়েছে শব্দ, অপশন ডি তে রয়েছে বাক্য। এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসা খুবই কমন একটা প্রশ্ন। এবং আমরা যেটা দেখছিলাম যে ভাষার ক্ষুদ্রতম একক কিংবা বৃহত্তম একক, তো এই দুটো থেকে কিন্তু প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে এবং এটা তোমরা খুবই গুরুত্বের সহকারে বিবেচনা করবে যে আমাদের ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তো এর মধ্য দিয়ে আমরা আজকের যে ক্লাসটি রয়েছে, আজকের ক্লাসটির আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা যদি আবারও রিক্যাপ করি, আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম বা কি কি পড়ার চেষ্টা করলাম, যে আমরা প্রথমেই আমাদের যে প্রথম যেই কবিতাটি রয়েছে আমাদের পাঠের, নতুন দেশ, তো নতুন দেশ কবিতাটা কিভাবে পড়তে হয়, কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কবি পরিচিতি, শব্দার্থ, কিংবা হচ্ছে পরবর্তীতে আমাদের মূল টেক্সটের প্রত্যেকটা লাইন বাই লাইন পাঠ, কিংবা পরবর্তীতে ওখান থেকে কোন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোন ধরনের অনুধাবনমূলক প্রশ্ন কিংবা প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন আসতে পারে, কিংবা সেই প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসবে আমরা কিভাবে উত্তর করব, সেই জিনিসগুলো আমরা প্রথম পত্রের ক্ষেত্রে দেখেছি। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা ধ্বনি এবং বর্ণের যে খুবই বেসিক আলোচনা, যে এই ধ্বনি এবং বর্ণ কত প্রকার, কিংবা ভাষার মূল যে উপাদান কয়টি, কি কি, এবং ওখান থেকে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো আশা করছি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছে। একজন প্রশ্ন করেছো সপ্তবর্ণ কি? চারুপাঠের জায়গায় সপ্তবর্ণ। সপ্তবর্ণ হচ্ছে ক্লাস 7-এ তোমাদের যে বাংলা সাহিত্য পাঠ বইটি দেয়া হয়েছে সেটার নামই হচ্ছে সপ্তবর্ণ, এবং প্রত্যেক ক্লাসেই কিন্তু এই বইয়ের নাম যেটা সেটা হচ্ছে চেঞ্জ হবে। তো 7-এর জন্য তোমাদের যেই যেহেতু ক্লাস 7 থেকে হচ্ছে সপ্ত থেকে সপ্তবর্ণা, তো এই প্রশ্নটা এই বইটা হচ্ছে তোমাদের আগামী 1 বছরের জন্য পাঠ্য হবে। তো আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম আমরা অলরেডি বলেছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আমরা যেই টপিকগুলো আজকে পড়ার চেষ্টা করেছি, এবং এভাবেই কিন্তু আমরা আগামী যে 1 বছর রয়েছে পুরো বছরটি জুড়েই কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো। এবং আজকের ক্লাসেও চাইতেও কিন্তু আরো ডিটেইলে কিংবা আরো প্রত্যেকটা অধ্যায় ভেঙে ভেঙে আমরা আরো গভীরে ঢুকে জানার চেষ্টা করব যে এখান থেকে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, বা পরীক্ষার জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো এই সকল বিষয়ে তোমরা যদি আমাদের সাথে থাকতে চাও, তোমাদের জন্য শুভকামনা। এবং আমাদের এখনো ক্লাস 7-এর যেই একাডেমিক যেই প্রিপারেশন সেখানে কিন্তু ভর্তি চলছে। তো তোমরা আমাদের উদ্ভাসের পেজের সাথেই থাকো, এবং ক্লাস 7-এর যেই একাডেমিক প্রোগ্রাম, সেই একাডেমিক প্রোগ্রামে পুরো আগামী 1 বছর জুড়েই আমরা তোমাদেরকে আমাদের সাথে পাবো, কিংবা আমাদের আরো দেখা হবে, আমরা আরো গল্প করব, আরো কথা বলবো, এবং হচ্ছে আমরা ক্লাসের মধ্য দিয়ে আরো অনেক নতুন নতুন বিষয় জানতে পারবো। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকলকেই বছর শেষের অভিনন্দন। শীতের ছুটি তোমরা সকলে ভালো মতো কাটাও, এবং সকলে যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। শুভকামনা সকলকে। ধন্যবাদ।